রুষ্ট ইন্দ্রের কোপেতে ৭ দিন ঝড় বৃষ্টিপাত, বিপদ ধেয়ে এলো সারা ব্রজের মাথায় হাত। কেন অঙ্গুলিতে তুললেন কৃষ্ণ গোবর্ধন পাহাড়, ৭ কোষ পরিক্রমণে যে পুণ্যি পায় গিরিরাজ নাম তার। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই বরসানা যাত্রার শেষ পর্ব, গোবর্ধন পাহাড় প্রদক্ষিণ। প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই পাহাড়টি প্রদক্ষিণ পায়ে করতে ভক্তদের ৫ থেকে ৮ ঘন্টা সময় লাগে। আর আমরা পায়ে নয়, টমটমে প্রদক্ষিণ করব। বয়স্করা সাথে আছেন, আর অনেকটা দেরিও হয়ে গেছে। আর তার আগে আগামী পর্বগুলির আগাম বার্তা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না। আর যারা আগের পর্বগুলি খুঁজছেন বা ক্রমানুযায়ী দেখতে চান, তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা তাতে ক্লিক করলেই দেখে নিতে পারবেন। চলুন আর দেরি না করে এগিয়ে যাওয়া যাক সেদিকে। এই সূত্রে আমি আমাদের প্যাকেজের কথাটি একবার বলে নিই। বৃন্দাবন থেকে দূরত্বের বিচারে আমাদের 4 হুইলার কার হায়ার করতে হয়েছিল, যাতে আগের সব মন্দির মানে কাঁচ মন্দির, কীর্তি মন্দির, লাডলিজি মন্দির ও গোবর্ধন পাহাড় পর্যন্ত আপ অ্যান্ড ডাউন মিলিয়ে খরচ পড়েছিল ২৫০০ টাকা। কিন্তু আমি আগের পর্বেও বলেছিলাম যে আরও কিছু খরচা আছে, যা আমি এই যাত্রার শেষ পর্বে বলবো। তা হলো, গোবর্ধন পাহাড় প্রদক্ষিণ করতে হলে আমাদের টমটম ভাড়া করতেই হবে, কারণ ওখানে কোনো 4 হুইলার কার অ্যালাউডই নয়, শুধু এই টোটো অ্যালাউড বা অটো। এটা সেখানকার টোটো চালকদের উপার্জনের সুযোগই বলুন বা ভক্তের প্রদক্ষিণের পথে সেফটি, এই নিয়মটা ধরাবাঁধা। তাই ড্রাইভার দাদা আমাদের একটা টমটম ঠিক করে দিলেন, যিনি আমাদের ৮টা স্থান দর্শন করাবেন, আর খরচ তাতে পড়ল ৪০০ টাকা। মনে রাখবেন, এক্ষেত্রেও আপনাদের বার্গেনিং করতেই হবে, নইলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা চলে গেছিলাম কুসুম সরোবরে। এই সরোবরটি হলো একটি বিরাট বাঁধানো জলাশয়, যা রাধাকুণ্ড থেকে প্রায় ১.৫ মাইল দূরে অবস্থিত। পবিত্র গোবর্ধন পরিক্রমা পথের ডান দিকে পড়ে, আর এটিই হলো গোবর্ধন পরিক্রমার প্রথম দর্শনীয় স্থান আমাদের কাছে। 450 ফুট লম্বা ও 60 ফুট গভীর এই জলাশয়টি চারপাশে সিঁড়ি দিয়ে উঁচু করা, আর সরোবরটি চারিদিকে বেলে পাথরে তৈরি প্রাসাদ সম রাজস্থানী শৈলীর ভবনে পরিবেষ্টিত। বলা হয়, রাধাজি তার সখীদের সাথে এখানে ফুল তুলতে আসতেন, যদিও বা আসল উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করা। এর জন্যই নামকরণ করা হয়েছে কুসুম সরোবর বা লেক অফ ফ্লাওয়ার্স। শ্রী চৈতন্যের সময়কালে এই জলাশয়টি সুমন সরোবরে পরিচিত ছিল। ঐতিহাসিক বিচারে সাধারণ কাঠামোর এই সরোবরটি ১৭৩৫ সালে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের রাজা বীর সিংহের আদেশে সংস্করণ করা হয়। পরে সুরজমল বাগানটি পুনঃসংস্কার করেন। ১৮ শতকে পিতার স্মরণে ভরতপুরের রাজা জওহর সিং সরোবরটি চমৎকার বেলে পাথরের ভবন দ্বারা বেষ্টিত করান। মন্দিরটির সময়কাল হলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপরে চলে এলাম প্রাচীন গিরিরাজ মন্দিরে। মন্দিরটির পুরো নাম হলো শ্রী গিরিরাজ ধরন হরগোকুল মন্দির। এই পথেই আপনারা আসন্ন আরও কয়েকটি এই গিরিরাজ নামেই মন্দির দেখতে পারবেন। আর এই মন্দিরটি একটি মন্দির যার সাথে গোবর্ধন পর্বতের ভগ্নাংশ ভালোভাবে দেখতে পাবেন। এর পাশেই রয়েছে বাঁকে বিহারীজিকে উদ্দেশ্য করা একটি ছোট্ট মন্দির। মন্দিরটির আরেক পাশে রয়েছে দুর্গা মাতা ও চিন্তাহরণ মহাদেবকে উৎসর্গীকৃত একটি মন্দির। বৃন্দাবন থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গোবর্ধন পাহাড়, এটি ব্রজের একটি পবিত্র ও অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মস্থান হিসেবে পরিগণিত। এই গোবর্ধন শিলাকে শ্রীকৃষ্ণের একটি প্রাকৃতিক রূপ হিসাবে ধরা হয়, আর তার নাম দেওয়া হয়েছে গিরিরাজজি। এই গোবর্ধন পাহাড় বা গিরিরাজের গল্পটি ছোট্ট করে বলে নিই। ব্রজের গ্রামবাসীরা ইন্দ্রদেবকে পুজো না করে এই পাহাড়টিকে পুজো করতে শুরু করেছিলেন। তাতে ইন্দ্রদেব রেগে গিয়ে চরম বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু করান। তাতে গ্রামবাসীদের বাঁচাতে নাকি শ্রীকৃষ্ণ পাহাড়টি তার কেনো আঙ্গুলে ৭ দিন ধরে তুলে ধরেছিলেন, আর তার তলায় গ্রামবাসীরা আশ্রয় নিয়েছিল। সেই থেকে গোবর্ধন পূজা একটি নিরাপত্তা ও রক্ষার প্রতীকী বহন করে।
এরপরেই চলে গেলাম আরেকটি জনপ্রিয় গিরিরাজ মন্দিরে। এই মন্দিরের নামও হলো প্রাচীন মন্দির শ্রী গিরিরাজজি মহারাজ। বৃন্দাবন থেকে ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জনপ্রিয় মন্দিরটিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রাকৃতিক রূপ শ্রী গিরিরাজজিকে পূজা করা হয়। প্রায় ৩ ফুট বাই ৫ ফুট লম্বা এই প্রতীকী ছোট্ট পাহাড়ের টুকরোকে এখানে পুজো করা হয়। এছাড়া এই মন্দিরের পাশের জলাশয়ে ভক্তেরা পুণ্য স্নানেরও সুযোগ পায়। আমাদের এই মথুরা বৃন্দাবন যাত্রার সময়কালটি ছিল কার্তিক মাস। বৃন্দাবনের সবচেয়ে ব্যস্ততম একটি সময়, যখন একটার পর একটা পার্বণ তিথি লেগেই রয়েছে। সেই হিসাবেই সেই দিনটি পড়েছিল গোবর্ধন পূজা, যা অন্নকূট নামেও পরিচিত। পুরো গোবর্ধন পাহাড় জুড়ে পরিক্রমা চলছিল। এই জনসমাগমের ভিড়ে টমটমটি এগোতেই পারছিল না। তবুও এখানে এসেছি যতটা ভালোভাবে দর্শন সেরে ফেলা যায় আর কি। এমন সময় বা সুযোগ তো জীবনে বারবার আসবে না। এর পরের মন্দিরে যাওয়ার আগে একটু পেট পুজো করতে আমরা চলে গেছিলাম ব্রিজবাসীর দোকানে। সেখান থেকে দুপুরের খাবার একটু খেয়ে চলে গেলাম সামনের মন্দিরের দিকে। কিন্তু এতটা যাত্রাপথে ভিড়, জ্যাম জঞ্জাট, এই সবই রাস্তায় ছিল। ওই যে বলেছিলাম গোবর্ধন পরিক্রমা চলছিল, দুপুরের বাড়ন্ত তাপে আর ভেতরের ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করছিল না। তাই এই দানঘাটির গিরিরাজ মন্দিরটির ভেতরে ঠাকুরজির দর্শন করতে আর যাইনি। বাইরের থেকেই নমস্কার করে আমরা এগিয়ে চললাম নেক্সট মন্দিরে, যেখানে আশা করছিলাম যে একটু কম ভিড় হবে। ভৌগোলিক দিক থেকে এই গোবর্ধন পর্বতটি কিন্তু শুধু উত্তরপ্রদেশেই নয়, কিছুটা অংশ রাজস্থানেও পড়ে। তাই এই পরিক্রমা মার্গটি ধরে এগোলে রাজস্থানের ছোঁয়া পাওয়া যাবে। আমরা এখন এই রাজস্থান এলাকার মধ্যে দিয়েই যাচ্ছি, আর এখানেই পড়বে পুঁচরিকা লোটা নামে একটি মন্দির। রাজস্থানের বর্ডার বরাবর এটি হলো গোবর্ধন পাহাড় পরিক্রমণের অন্যতম একটি ভক্তের শ্রদ্ধা জ্ঞাপনের মন্দির, যার মূল দেবতা হলেন শ্রীকৃষ্ণ ভগবানের এক বন্ধু লোটা বাবা। এখানকার দেবতাটি শুয়ে থাকতে দেখা যায়, না বসে না দাঁড়িয়ে। আর বলা হয় এনার পেছনের অংশ লেজের মতো, যাকে হিন্দিতে বলে পুঁচ। তাই মন্দিরটির নাম রাখা হয়েছে পুঁচরিকা লোটা। লোটা বাবাকে অনেকে হনুমানজির মিত্রও বলেন। বলা হয় শ্রীকৃষ্ণের সাথে লুকোচুরি খেলা খেলতে গিয়ে এই লোটা বাবা লেজের মধ্যে লুকিয়েছিলেন। এরপরে কোনো কারণবশত শ্রীকৃষ্ণ লোটা বাবাকে যে খুঁজতে হবে তা ভুলে যান। তারপরেই তিনি শ্রীকৃষ্ণের অপেক্ষায় সারাটা জীবন ব্যতীত করেন। এই বৃন্দাবন যাত্রায় এই একটা মন্দির আমরা দেখলাম, যেটা সারা দিন ২৪ ঘন্টা খোলা থাকে। ২১ কিলোমিটার বা ৭ কোশ দীর্ঘ এই গোবর্ধন পরিক্রমার দুটি রুট রয়েছে। এক, ছোট পরিক্রমা মার্গ, যা ৯ কিলোমিটার দীর্ঘ, ও বড় পরিক্রমা মার্গ, যা ১২ কিলোমিটার দীর্ঘ। এই হিসাবে ভক্তেরা তার পছন্দের সুবিধার পরিক্রমা মার্গ পছন্দ করে নিতে পারেন। এরপরে এগিয়ে গেলাম আমাদের আগামী মন্দিরের দিকে, যেখানে সহজেই দর্শন সম্ভব হবে এই আশায়। এখন আমরা উত্তরপ্রদেশের সীমানায় প্রবেশ করে গেছি। রাজস্থান পিছনে ছেড়ে এগিয়ে গেলাম আরেকটি মন্দিরে, যার নাম হলো উদ্ভব কুণ্ড। এই মন্দিরটি কুসুম সরোবরের বিপরীত প্রান্তে পশ্চিম দিকে পড়ে, যেখানে উদ্ভবজিকে মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। তিনি নাকি ব্রজে এসে গোপীদের ভালোবাসা, রাধারানীর চিন্তাধারায় অভিভূত হয়ে যান। তার সমস্ত জ্ঞান, এমনকি শ্রীকৃষ্ণকেও পর্যন্ত ভুলে গেছিলেন। এরমভাবে ৬ মাস কাটিয়ে দিলেন তিনি ব্রজে।
পরে রাধারানী তাকে ফিরে যেতে নির্দেশ দিলে তিনি এই প্রার্থনায় ফেরেন যে তিনি যেন এখানকার গুল্ম ঘাসের রূপ নিয়ে থাকতে পারেন। এটাই হবে তার পরম ভাগ্য। এই পরম ভাগ্য লাভের জন্যও এই কুণ্ডের জলে ভক্তেরা স্নান করে। এই গোবর্ধন পাহাড়টির সংকোচনের পিছনেও একটি গল্প রয়েছে। বলা হয় যে ঋষি পুলস্ত্য এই পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি পাহাড়টিকে তুলে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তা না পারায় তিনি পাহাড়টিকে অভিশাপ দেন যে পাহাড়টি ছোট হতে থাকবে ও শেষে একটি সরিষার দানায় পরিণত হবে। সেই কিংবদন্তি অনুসরণ করলে বর্তমানে পাহাড়ের এই ক্ষয়ীভবনের কারণ হিসাবে এটা আপনারা ধরতে পারেন। এরপরেই আমরা এগোতে লাগলাম আমাদের গোবর্ধন যাত্রার শেষ স্থানে, যা হলো রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দর্শন। এই দুই কুণ্ডকে গোবর্ধন পাহাড়ের চোখ বলে বিশ্বাস করা হয়। গোবর্ধন পাহাড়ের উত্তর পূর্বে 3 মাইল দূরে অবস্থিত এই কুণ্ডটি বৈষ্ণবদের সবচেয়ে পবিত্র স্থান বলে বিবেচিত। আমরা প্রথম যে জলাশয়ে প্রবেশ করেছি এটাই হলো রাধাকুণ্ড, আর তার উল্টো পথে রয়েছে শ্যামকুণ্ড। কথিত আছে মথুরার রাজা কংস বালক কৃষ্ণকে হত্যা করতে অরিষ্টাসুরকে পাঠান, যে বাছুরের রূপে এসেছিল আর গরুর দলে মিশে নাম নেয় বৃষভাসুর। শ্রীকৃষ্ণকে মানতে না পেরে সে নিষ্পাপ বাছুরগুলিকে মারতে শুরু করে। তখন কৃষ্ণ তাকে মাটিতে আঁচড়ে ফেলে হত্যা করেন। পরে রাধা জানতে পারলে শ্রীকৃষ্ণকে গো হত্যার মহাপাপ থেকে মুক্তি পেতে সব তীর্থে নদীতে স্নানের কথা বলেন। তখন শ্রীকৃষ্ণ গোড়ালির ঘা মাটিতে ফেলে সব তীর্থক্ষেত্রকে ব্রজে আহ্বান জানান ও স্থানটিতে তৈরি হয় জলাশয়। তাতে স্নান করলে জলাশয়টি কালো হয়ে যায় বলে তার নাম হয় শ্যামকুণ্ড। আর বিপরীতে যে জলাশয়টি রাধার হাতের চুড়ি দিয়ে খনন করে তৈরি হয়েছিল তার জলও রাধারানীর গায়ের রঙের মতো সাদা ছিল, সেই থেকে তার নামকরণ হয় রাধাকুণ্ড। এটি কঙ্গনকুণ্ড নামেও পরিচিত। তারপর থেকেই শ্রীকৃষ্ণ ওই রাধাকুণ্ডেই স্নান করতেন। এই পরিপ্রেক্ষিতে এটা মানা হয় যে যারা এই কুণ্ডে পুণ্য স্নান করবে তাদের ওপর রাধাকৃষ্ণের আশীর্বাদ সর্বদা থাকবে। এই ভিত্তিতেই লক্ষ লক্ষ ভক্তেরা এখানে পুণ্য স্নান করতে আসেন, সমস্ত পাপ থেকে মুক্তি ও মোক্ষ লাভের আশায়। স্থানটি পরিদর্শনের সময়কাল হলো সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই পথ ধরেই শ্যামকুণ্ডের দিকে এগিয়ে যাওয়া যায়। এখন আমরা শ্যামকুণ্ডের অংশে এসে দাঁড়িয়েছি, যার এপার ওপারে দেখা যাচ্ছে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। জলের কথিত রঙের পার্থক্য কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে জানি না, তবে হ্যাঁ, স্বচক্ষে পার্থক্যটা কিছুটা আমরা প্রত্যক্ষ করেছি। বন্ধুরা, এই ছিল আমাদের গোবর্ধন পরিক্রমা। এখন বৃন্দাবনে ফেরার পালা। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের জন্য চলি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।